সেদিন শীতকালের ভয়ানক রাত ছিল। অর্জুন একটা খালি জঙ্গলে ভয় না পেয়ে অনেকক্ষণ ধরে একটা ছোট ঝুপড়ির সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সে রাগের চোটে নিজেকেই বলে ওঠে, আর সহ্য হচ্ছে না। ওদের সবার তো এখানে আসা উচিত ছিল এতক্ষণে। রাত্রি ৩টে বেজে গেল। কালকে যে করেই হোক পার্টিকে মাল দিতেই হবে। তক্ষুনি তার মাথায় একটা বুদ্ধি আসে। সে আবার নিজেকে বলে ওঠে, ওদের সবার উপরে আবার পুলিশের নজর পড়েনি তো? এইটুকু বলে অর্জুন নিজের জিপে বসে যায়। তার জিপের পেছনে জংলি হাতির কাটা দাঁত রাখা ছিল। অর্জুন জিপ কিছু দূরই চালিয়েছিল, তক্ষুনি জঙ্গলে একটা তুফান চলে আসে আর তার জিপ একটা তেঁতুলের গাছে গিয়ে ধাক্কা খায়। এসব কি হচ্ছে? এই তুফানটার এখনই আসার সময় হলো? তক্ষুনি অর্জুন দেখতে পায় যে সেই তেঁতুলের গাছ নিজের জমি থেকে হঠাৎ করে উঠে যায় আর সেই গাছের ডালপালা শুকোতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেই তেঁতুলের গাছ একটা ভয়ঙ্কর দেখতে স্ত্রীর রূপে পরিবর্তিত হয়ে যায়। তার শরীরে ভয়ঙ্কর তীক্ষ্ণ দাঁত লাগানো ছিল। অর্জুন অবাক হয়ে তাকে বলে ওঠে। হঠাৎ করে সেই মহিলার চোখ লাল হয়ে যায় আর সে নিজের মুখ দিয়ে খুবই ভয়ঙ্কর রকমের আওয়াজ বার করতে শুরু করে। অর্জুনের একটা কষ্টকর চিৎকার সেই জঙ্গলে ছড়িয়ে পড়ে। পরের দিন সব সময়ের মতোই জঙ্গলের কিনারায় একটা লাশ পাওয়া যায়, যার শরীরে লাল রঙের রক্তের মতো ঘাস ছিল। কিছু আদিবাসী সেই লাশটাকে ভয়ের চোখে দেখতে শুরু করে। ফরেস্ট অফিসার অশোক লাশটাকে অনেকক্ষণ ধরে দেখছিলেন। একটা জিনিস বুঝতে পারছি না যে এরকম ভয়ঙ্কর ভাবে কে কাউকে কি করে মারতে পারে। আর যে মারা গেছে তার শরীরের উপরে এই লাল ঘাস কেন উৎপন্ন হলো? তক্ষুনি ওখানে ইন্সপেক্টর রাহুল নিজের জিপে পৌঁছান আর ফরেস্ট অফিসারকে বলেন, শেষমেশ আর একজন অপরাধী এই জঙ্গলের হাতে বলি হলো। অপরাধী? আর এর ব্যাপারে আপনি কি করে জানতে পারলেন বলুন তো? আপনার সামনে যে লাশটা পড়ে রয়েছে আমি ওকে চিনি। এ আসলে জঙ্গলি হাতির দাঁত নিয়ে সবসময় ব্যবসা করে। ও একজন ব্যবসায়ী। পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জঙ্গলের ভেতরে সবসময় লুকিয়ে থাকে অনেক দিন ধরে। তাহলে তো এর আরও বন্ধু বান্ধব থাকবে। আপনাকে একটু সতর্ক থাকতে হবে অশোকবাবু। এর কিছু বন্ধু নিশ্চয়ই একে খুঁজতে অবশ্যই এখানে আসবে। আর আমি চাই না যে সব সময়ের মতন গ্রেপ্তার হওয়ার আগে ওরা সবাই এই ভয়ঙ্কর জঙ্গলের মৃত্যুর মুখে ঢুকে পড়ুক। সেই জন্য এর মৃত্যুর খবর এখন লুকিয়েই রাখুন, বুঝেছেন? আরিয়ান, প্রীতি, রাজু অনেকক্ষণ ধরে পাহাড়ে তৈরি ধাবার মধ্যে বসে চা খাচ্ছিল। গত 1 ঘন্টা ধরে 4 কাপ চা খেয়ে নিয়েছি আমরা। আরে কতক্ষণ আমরা হাতের উপর হাত তুলে বসে থাকবো? বেশি খুশি হওয়ার দরকার নেই আরিয়ান। এখন পর্যন্ত অর্জুনের তরফ থেকে কোনো সিগন্যাল পাওয়া যায়নি। এই আজে বাজে কথা বলো না তো তুমি। 3 দিন হয়ে গেল, বুঝলে? আমার মনে হচ্ছে যে অর্জুনকে খোঁজার জন্য আমাদের যাওয়া উচিত। প্রীতি, রাজু ঠিক কথাই বলছে। আমরা কিন্তু দেরি করে ফেলছি। আমরা জঙ্গলি হাতির দাঁতের পার্টির কাছ থেকে অ্যাডভান্সও নিয়ে রেখেছি। আর আমাদের ব্যবসাতে যদি একদিনেরও দেরি হয় না, তাহলে তার কি পরিস্থিতি হয় সেটা তুমি ভালোই জানো। প্রীতি দুজনের কথা শুনে গভীর চিন্তায় ডুবে যায় আর বলে, হয়তো তুমি ঠিক বলছো। এখন জঙ্গলের ভেতরে ঢুকে দেখতেই হবে যে অর্জুন জঙ্গলের কোন কোনায় লুকিয়ে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই ওরা 3 জন জঙ্গলের সীমার ভেতরে দাঁড়িয়েছিল। এখন এখান থেকে আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে, বুঝলে? কি ফালতু কথা বলছো তুমি? অর্জুন জিপ নিয়ে তো জঙ্গলেই গেছিল। প্রীতি, তখন এখানকার পুলিশরা আর ফরেস্ট অফিসাররা এতটা সতর্ক ছিল না। আরে সেই জন্যই আমাদের জিপটাকে ঝোপের মধ্যে লুকিয়ে রেখে হেঁটে যেতে হবে। ওরা 3 জন হেঁটে হেঁটে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। যেভাবে ওরা এগিয়ে যাচ্ছিল, জঙ্গলে তৈরি ঘন গাছের কারণে জঙ্গলে অন্ধকার বেড়েই চলেছিল আর আশেপাশে একটা আশ্চর্য রকমের কুয়াশাও ছিল। ক্লান্ত হয়ে প্রীতি একটা পুকুরের পাড়ে বসে পড়ে আর বলে, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা শুরু করেছে। আর কত দূর হাঁটতে হবে? তোমরা দুজন কি অর্জুনের ঠিকানা জানো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। এই রাস্তাটা অর্জুনের ওই ঠিকানার দিকেই যায়, বুঝলে? যেখানে একটা ছোট্ট ঝুপড়িও বানিয়ে রেখেছে। আমরা আমাদের 2 নম্বরের মাল ওই ঝুপড়ির মধ্যেই লুকিয়ে রাখি। তুমি কি মনে করো প্রীতি, চোরাচালান করা কি এত সহজ কাজ নাকি?
এতদিন পর্যন্ত তুমি শুধু শহরে বসে ফুর্তি করেছো, এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। এবার চলো। প্রীতি বাধ্য হয়ে আবার এগিয়ে যেতে শুরু করে। তক্ষুনি দূর থেকে প্রীতি একটা ঝুপড়ি দেখতে পায়। আরে ওই যে সামনে দেখো, ওই গাছের পাশে একটা ঝুপড়ি তৈরি আছে মনে হচ্ছে। মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। তক্ষুনি তার চোখ পড়ে সামনে জঙ্গলের কিছু আদিবাসীদের ওপর, যারা ওদের তিনজনকে ভয়ের চোখে দেখেই যাচ্ছিল। প্রীতি নিজের সাথীদেরকে বলে, এই লোকেরা তো ভয় পাচ্ছে কেন? তক্ষুনি একজন আদিবাসী বয়স্ক লোক ওই তিনজনের কাছে চলে আসে আর ওদের দিকে তাকিয়ে বলেন, আমি জানি যে তোমরা তিনজন নিরপরাধ জানোয়ারদের মেরে ওদেরকে চালান করে দাও। এখনো সময় রয়েছে, ফিরে যাও এখান থেকে। তোমরা যেখানে যাচ্ছ ওখান থেকে আজ অব্দি কেউ ফিরে আসেনি। এই কি আজে বাজে কথা বলছো তুমি? তক্ষুনি রাজু নিজের পকেট থেকে পিস্তল বার করে। ভদ্রভাবে বলছি এখান থেকে চলে যাও তো, না হলে গুলি চালাতে কিন্তু আমার একটুও সময় লাগবে না। হ্যাঁ। রাজুর পিস্তল দেখে সেই বয়স্ক আদিবাসী হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই ওরা তিনজন ঝুপড়ির ভেতরে পৌঁছে যায়। অর্জুন কোথায়? এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আমিও ঠিক কিছু বুঝতে পারছি না প্রীতি। এখানে জিনিসপত্র সব লণ্ডভণ্ড হয়ে রয়েছে আর মালগুলো সব উধাও। আরে এমন আবার নয় তো যে অর্জুনের সমস্ত মালের ওপরে কোনো আচ্ছা, আর ও একাই আবার ডিল করতে চলে গেছে বসের সাথে, কি বলো? যতদূর আমি অর্জুনকে চিনি ও এমনটা করতে পারে না। ওর জিপও গায়েব আছে আরিয়ান। আমার মনে হয় রাজু ঠিকই বলছে। না প্রীতি, যদি তাই হতো তাহলে ওর জিপটা আমরা কোথাও না কোথাও অবশ্যই দেখতে পেতাম। এটা আমি শপথ করে বলতে পারি যে ওর জিপটা জঙ্গল থেকে বাইরে বেরোয়নি। আমার তো মনে হচ্ছে যে আমাদের ওকে খোঁজা উচিত, বুঝলে? হতে পারে খাবার জন্য ও কোথাও বাইরে বেরিয়েছে খুঁজতে। খাবার কথায় মনে পড়লো, আমার প্রচন্ড খিদে পেয়েছে। চলো গিয়ে কিছু খাওয়ার জন্য খুঁজি, আর তার সাথে অর্জুনকেও। আরিয়ান, প্রীতি আর রাজু খাবারের খোঁজে আর অর্জুনকে খোঁজার জন্য এগিয়ে চলে যায়। তক্ষুনি তারা একটা তেঁতুলের গাছের নিচে দাঁড়িয়ে সেটাকে খুব আশ্চর্যজনকভাবে দেখে আর বলে, ও মাই গড, কি ভয়ঙ্কর দেখতে এই গাছটা। এর শেপ দেখো, কি আশ্চর্য আর ভয়ঙ্কর, তাই না? প্রীতি এটুকু বলেই ছিল, তক্ষুনি পুরো জঙ্গল কোনো মহিলার চিৎকারে ছড়িয়ে পড়ে। হঠাৎ করে সেই তেঁতুলের গাছ শুকোতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ঙ্কর গাছ একটা মহিলায় পরিবর্তিত হয়ে যায় আর তার মাথায় 12 শিংয়ের মতো দেখতে অনেকগুলো শিং জুড়ে যায়। প্রীতি কাঁপতে কাঁপতে বলে ওঠে, কে তুমি? তেঁতুলের রাক্ষসী, মানে তোমাদের সবার মৃত্যু। সেই ভয়ঙ্কর মহিলা এইটুকু বলেই ছিল, তক্ষুনি তার শরীর থেকে বেরিয়ে আসা তীক্ষ্ণ শাখা অনেক লম্বা হয়ে যায় আর সেই শাখাগুলো আরিয়ানকে চেপে ধরে। কিছুক্ষণের মধ্যেই আরিয়ানের চিৎকার পুরো জঙ্গলে ছড়িয়ে যায়। ও মাই গড, রাজু, ও আরিয়ানকে মেরে ফেলেছে। আমার বিশ্বাস যে অর্জুনও বেঁচে নেই। তুমি ঠিক কথাই বলছো প্রীতি, প্রাণ বাঁচাতে চাইলে পালাও এখান থেকে। জানি না এবারে কে। রাজু আর প্রীতি ওখান থেকে পালাতে শুরু করে। তক্ষুনি তাদের কানে তেঁতুলের রাক্ষসীর আওয়াজ চলে আসে, এই জঙ্গল আমার বাড়ি, তোমরা দুজন আমার বাড়িতে আসতে নিশ্চয়ই পারো, কিন্তু যেতে পারবে না কখনোই, তোমরা মৃত্যু হবেই। হঠাৎ করে রাজুর পা একটা পাথরে ধাক্কা খায় আর সে মুখের বলে নিচে পড়ে যায়। তক্ষুনি সেই রাক্ষসীর শরীর থেকে বেরিয়ে আসা লম্বা শাখা রাজুর শরীরে প্রচণ্ডভাবে চিপকে যায় আর রাজুকে ঘষতে ঘষতে ইমলিকার সামনে নিয়ে আসে। আর ওখানে রাজুর শরীর সাদা হয়ে ওঠে আর তার শরীরে জায়গা জায়গায় লাল রঙের ঘাস চলে আসে। প্রীতি সেই দিকেই দৌড়চ্ছিল যেখানে কিছুক্ষণ আগেই কিছু আদিবাসী ছিল। প্রীতি একটা গাছের পেছনে লুকিয়ে যায়। তক্ষুনি তার চোখ পড়ে সেই বুড়ো ব্যক্তির ওপর, যে গাছের কাছেই দাঁড়িয়েছিলেন। বাবা, কে এই ভয়ঙ্কর মহিলা যে আমার দুটো বন্ধুকে বাজেভাবে মেরে ফেলেছে? আমি তোমাদেরকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু তোমরা আমাদের কথা শোনোনি, আর তার ফল তোমার বন্ধুদেরকে ভোগ করতে হলো, আর এখন সেটা তোমাকেও ভোগ করতে হবে।
কি মানে আমার? অনেক বছর আগে এই জঙ্গলে একজন মহিলা থাকতো, বুঝলে, যাকে জঙ্গলের জানোয়ারদেরকে সে খুব পছন্দ করত। যে তেঁতুলের গাছটাকে তুমি একটা রাক্ষসীতে পরিণত হতে দেখলে, সেই মহিলাই গাছের তলায় বসে শুতো, বুঝলে। আর একদিন রাত্রে তোমাদেরই মতন শহর থেকে কয়েকজন পাচারকারী আসে আর জন্তুদেরকে মারতে শুরু করে দেয়। ওই বেচারি মহিলাটা ওদেরকে আটকানোর চেষ্টা করে, তখন ওরা ওকে মেরে ওই তেঁতুল গাছের নিচে ফেলে দেয়, বুঝলে। ওই তেঁতুল গাছটা নিঃশ্বাস কম নেয়। অকাল মৃত্যুতে মরে যাওয়ার ওই মহিলার আত্মাটা এই তেঁতুল গাছের মধ্যে ঢুকে পড়ে আর রাক্ষসী রূপে তবে থেকে ওই পাচারকারীদের বধ করতে শুরু করে। সেই বুড়ো ব্যক্তি এইটুকু বলেই ছিল, তক্ষুনি ইমলিকার শরীর থেকে বেরিয়ে আসা তীক্ষ্ণ শাখা বিদ্যুতের দ্রুত গতিতে প্রীতির কাছে পৌঁছায় আর প্রীতিকে ধরে ফেলে। প্রীতি চিৎকার শুরু করে দেয়, আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমায়, আমি এই জঙ্গলে কখনো আসবো না। কিন্তু প্রীতির চিৎকারের কোনো ফলই খুঁজে পাওয়া যায় না। প্রীতি সেই ভয়ঙ্কর বৃক্ষের মতো দেখতে মহিলার কাছে ছিল। প্রীতির সাথে সেটাই হলো যেটা রাজু, আরিয়ান আর অর্জুনের সাথে হয়েছিল। প্রীতির মরা মাত্রই সেই ভয়ঙ্কর মহিলা আবার তেঁতুলের গাছে পরিবর্তিত হয় আর জঙ্গলে সব শান্ত হয়ে যায়। পরের দিন ওই তিনজনের লাশ জঙ্গলের কিনারায় পড়েছিল। ফরেস্ট অফিসার ইন্সপেক্টর রাহুলকে বলে ওঠে, কালকে রাত্রে আমি জঙ্গলে তত্ত্বাবধানী বাড়িয়ে দিয়েছিলাম, তাও জানি না এই তিনজন কোন গুপ্ত রাস্তা দিয়ে এই জঙ্গলের এতটা ভেতরে ঢুকে পড়ে। এরা পৌঁছায়নি অশোকবাবু, এদের মৃত্যুই এদেরকে এখানে ডেকে নিয়ে এসেছে। এখন তুমি কি করবে? সেটাই যেটা তুমি করো সব সময়ের মতন আরাম। যখন আমাদের কাজ অন্য কেউ করে দিচ্ছে, তাহলে আমাদের এত মাথা ব্যথা কিসের বলো তো? ইন্সপেক্টর রাহুলের কথা শুনে ফরেস্ট অফিসার অশোক হাসতে শুরু করে দেয়।